আমার বাবাকে সবাই মাফ করে দিন। আমার বাবার কিছু হলে আমি কোথায় যাব? এই কথাগুলো বলে অঝরে কান্না করছিলেন সোহেল রানার একমাত্র ছেলে। একটা ছোট্ট ছেলের মুখ থেকে এই কথাগুলো শুনলে যে কারো মানুষের বুকটা একটু হলেও কেঁপে উঠবে, চোখ ভিজে আসবে। কিন্তু প্রশ্ন হলো, তবে কি ছেলের জন্য ফাঁসির আদেশ বাতিল করা হবে? সোহেল রানার বাবা মা, পরিবার এবং এলাকাবাসী তার বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা শুনলে আপনি একরকম অবাক হয়ে যাবেন। আর তার প্রেক্ষিতে হয়তো সোহেল রানার ফাঁসির রায় থেকে জামিনও হয়ে যেতে পারে। হত্যা মামলায় গ্রেফতার হওয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, এই দুজনের বিরুদ্ধে গত 7 মে রবিবার বেলা 11টা 30 মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর শালিকিন আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘ তদন্ত, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রতিক্রিয়ার পর এই রায় আসে। আদালতের এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে সোহেল রানার পুরো পরিবার সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েন। কিন্তু একই সময়ে আদালত প্রাঙ্গণের বাইরে যারা অপেক্ষা করেছিলেন, নিহত শিশুর পরিবার, সাধারণ মানুষ এবং ন্যায় বিচারের আশায় আসা মানুষগুলো, তারা এই রায়কে স্বাগতম জানান। উচ্চকণ্ঠে কেউ কেউ বলছিলেন অবশেষে বাংলাদেশের আইন সঠিক কাজটাই করেছেন, কেউ বলছিলেন দেরি হলেও ন্যায় বিচার এসেছে। রামিসার বাবা কান্না ভেজা কণ্ঠে বলছিলেন, আমি আমার মেয়ের সঠিক বিচার পেয়েছি, দীর্ঘ প্রতীক্ষার পর একটি ন্যায়সঙ্গত রায় পেয়েছি। এটাই ছিল তাদের সম্মিলিত অনুভূতি। এই রায় আসার পর থেকেই সারা দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা, বিতর্ক এবং নানামুখী মতামত। একদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছেন শেষ পর্যন্ত বাংলাদেশের আইন একটা সঠিক বিচার করেছে, একটি নিষ্পাপ জীবন নেওয়া হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, তার বিনিময়ে মৃত্যুদণ্ডই একমাত্র ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত শাস্তি। কিন্তু আর একটি পক্ষ প্রশ্ন তুলেছে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায়। তাদের বক্তব্য হলো, সোহেল রানা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার ফাঁসির রায় হয়তো মেনে নেওয়া যেতে পারে, কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার, সে তো নিজের সরাসরি কাউকে খুন করেনি, সে তো নিজের হাতে কোনো অপরাধ করেনি, তাহলে তাকেও কেন এই ফাঁসির রায় দেওয়া হলো? এই প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিষয়কে সামনে নিয়ে এসেছে, যেটি শুধু এই মামলার ক্ষেত্রেই নয়, বাংলাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং তর্জনপূর্ণ। তাহলে চলুন আমরা আইনিভাবে বোঝার চেষ্টা করি কেন সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী স্বপ্না আক্তারকেও একই শাস্তি অর্থাৎ ফাঁসির রায় দেওয়া হয়েছিল। বাংলাদেশের দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী কেউ যদি সরাসরি কোনো অপরাধ না করেও সেই অপরাধ সংগঠনে উস্কানি দেয়, ষড়যন্ত্র অংশ নেয় কিংবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা করে, যেমন ভিকটিমকে ফুসলিয়ে ডেকে আনা, ঘরের দরজা বন্ধ করে রাখা অথবা হত্যার সময় পাহারায় দাঁড়িয়ে থাকা, তাহলে মূল অপরাধীর যে শাস্তি, সহায়তাকারীও ঠিক একই শাস্তি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ আইনের চোখে সরাসরি অপরাধীর সঙ্গে পরোক্ষ সহযোগীর শাস্তির মধ্যে কোনো পার্থক্য নেই। যদি প্রমাণ হয় যে সে সম্পূর্ণ জেনে শুনেই অপরাধী সহায়তা করেছে এবং অপরাধীকে রক্ষা করার চেষ্টা করেছে, এই আইন আসলে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। অপরাধ করা এবং অপরাধীকে আশ্রয় দেওয়া, এই দুটো কাজের পরিণতি আইনের ভাষায় সমান। মাইনছে কইতে ধর ফাঁসির রায় হয়ে গেছে এই কইতে। এখন আপনার চাওয়া কি রাষ্ট্রের কাছে? আমার সাল দান ফিকাইলে ঘুরে আসুক, কি বলা হয় বলেন তো? ফিরে দেওয়ার ব্যবস্থা করুক। বলাই আমি গরিব মানুষ, আমি তো পারবো না। রাষ্ট্রের কাছে কি চান তাহলে এখন আপনি? আমি আপিলই চাই, হুম। আমি আপিল চাই। আমার সাল বাড়িতে আসুক, আইসে আমার সাল নিয়ে যাই, সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছিস আমার সাল আসবি না, না আসুক, আমার সাল আসুক। আমি মা, আমার কলজে ফেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তার জন্য কি পান পান দিতে চাচ্ছেন সরকারের কাছে? জান ভিক্ষাই চাই আমি, কার কাছে আছেন? সরকারের কাছে, সরকারের কাছে কি চান? জান ভিক্ষা চাই, আমি জান ভিক্ষা চাই আমার তাহলে। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এটা হচ্ছে রাষ্ট্রের একটা কোষাগার, যারা গরিব মানুষ তাদের রাষ্ট্রের কাছে একটা সুযোগ আছে মামলা চালানো, লিগেল এইড যাকে বলা হয়, আপনি ওখানেই এটা সুযোগ পাবেন। এখন আপনি চাচ্ছেন কি রাষ্ট্রের কাছে সেটা বলেন, আপনার ছেলের জন্য কি চান? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি। ও তখন যেরকম খারাপ লাগছে এখন ওরকমই, যখন ওনার যতই খারাপ হোক, রায় যখন ঘোষণা হয়ে গেছে সরকার পক্ষ থেকে, এখনো হয়তো সেটাই খারাপ লাগতেছে। হয়তো
যেটাই হোক, এখন আমরা তো আর আইন তৈরি করতে পারবো না, এটা সরকার যেটা ভালো মনে করছে সেটাই। এখন মনে করেন যদি সরকার ইচ্ছে করে মনে করে যে হয়তো আহ মুক্ত করতে পারে, এটা তারই ব্যাপার, আমরা তো আর বলতেও পারবো না, করতেও পারবো না। সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া রমেশা হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল, সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই, সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি একটি আবেদন জানাতে চাই সরকারের কাছে, যে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদের অনেকের সন্তান আছে, তারা তো আর অপরাধী নয়, তাদের বাবা মায়ের অপরাধের দায় তো তাদের উপর আসবে না। কিন্তু তারা যখন এই দায় তাদের উপর দেওয়া হবে, সমাজ তাদেরকে কটাক্ষ করবে, অনাদরে যারা বড় হবে, তাদের দায়টা কে নেবে? আসলে সমাজ তো আসলে দায় নেয় না। তবে আমি বলবো রাষ্ট্র যেন এই ধরনের যারা সন্তান আছে, বাচ্চা আছে, তার বাবার সাথে নাকি আমি শুনলাম যে গতকাল জন্মের পর তাকে ফেলে রেখে তারা ঢাকায় গিয়েছিল, তারপরে নাকি গতকাল তার সঙ্গে কথা হয়েছিল। তো একজন বাবাহারা, মাহারা এই সন্তানের দিকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেন আগামী দিনে আবার তার সন্তানের জন্য আরেকটি করে সোহেল রানা তৈরি না হয়। তাই আমি প্রত্যাশা করি রাষ্ট্র সুবিচার যেমন করবে, ঠিক তেমনি তাদের যারা সন্তান আছে তাদের যেন অবহেলায় বঞ্চিত না থাকে, তারা যেন আরেকটি করে সোহেল রানার জন্ম না দেয়। এটাই আমার আহ্বান সবার কাছে। ফাঁসির রায়টাতে আমি অত্যন্ত খুশি, কারণ এরকম অপরাধ যদি আরো সামনে প্রকাশ্যে ফাঁসির রায় দেয়, এটা আরো খুশি হতাম। কারণ এরকম অনেক অপরাধে জেলে আছে, কিন্তু ফাঁসির রায় কখনো হচ্ছে না, মানুষ জানতে পারছে না। যখন অপরাধ করে তখন মানুষ জানতে পারে যে এই ঘটনা, কিছুক্ষণ পর আর সব জানা যায় না। তো এই সোহেলকে ফাঁসি দেওয়ার, ওপেন ফাঁসি দেওয়া আমি চাই। শিশু হত্যা, রামিসা হত্যা এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় আজকে আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে, কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়। মহিলা কেমন জানেন, এরা ওই যে যত কিছু হয়ে যাক, যত কিছুই করুক স্বামী আরো বাইরে 10টা 5টা প্রেম করুক, অঘটন ঘটাক, যা মনে চায় তাই করুক, তারপরেও কি তারা সংসার করবে। তাকে ধরেন যত কিছুই করুক, তাকে অপমান করুক, তার বাবার বাড়িকে অপমান করুক, তার বাবার বাড়ির সাথে যোগাযোগ করতে দিক না দিক, আরো যত রকমের কার্যকলাপ আছে সবকিছু করুক, সব ঠিক আছে, সব যায়, সব মাফ করে দেবে। এই ধরনের কলা গাছের ফার্নিচার মার্কা মহিলারা সংসার করতে চায়। সংসারের মধ্যে যারা কি পাইছে, এদের জামাই যেটা করে সেটাই সঠিক, এবং এই রামিসার ঘটনাটা কিন্তু সে সঠিক মনে করছে। সঠিক মনে করেছে বলেই তো সে দরজাটা খুলে নাই। দরজার বাইরে শত শত মানুষ, তাদের কথা সে শুনে নাই। সে শুনছে কি তার পতি পরমেশ্বরের কথা, তার স্বামীর কথা। স্বামীর কথা শুনে সে এই কাজটা করেছে। সে যদি চাইতো তাহলে কিন্তু আগে দরজাটা খুলে দিতে পারতো। আগে দরজাটা খুলে দিলে হয়তো রামিসা আমাদের মধ্যেই থাকতো। সেই রামেসার মার কথাও শুনেনি, রামেসার বাবার কথাও শুনেনি, কারো কথাও শুনেনি। এখন হচ্ছে কর্মফল তো ভোগ করতেই হবে, কিচ্ছু করার নাই। সে যদি সবার চিন্তা করে, এই রামেসা তার মেয়ের বয়সে রামেসার চিন্তা করে, সে যদি তার স্বামীকে প্রতিবাদ করতো, তার স্বামী অন্যায় করছে সেটা নিয়ে যদি কথা বলতো, দরজাটা যদি খুলে দিত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। এখন কিছু করার নাই বুবু, এখন যা রায় আসে সেটাই তোমাকে মেনে নিতে হবে, যা কিছুই আসে সেটাই তোমাকে মেনে নিতে হবে। এখন তোমার স্বামী তো দেখতেছি তোমার প্রতি ভালোবাসার অভাব নাই, তার স্বামী তো বলতেছে যে আমার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ এবং আমিও নির্দোষ, যা করেছে ডলার করেছে। এখন পুলিশ বলতেছে এই ডলার কেউ না, এগুলো ছিল মিথ্যা বানোয়াট সাজানো নাটক। মূলত তারা নাকি নিজেদেরকে বাঁচানোর জন্য এটা মানে ঘটনাটার মোড় অন্যদিকে নেওয়ার জন্য এই ধরনের কিছু বলেছে। এখন এই সোহেল এবং স্ত্রী, তোমরা তোমাদের কর্মফল ভোগ করো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য, এবং দ্রুততার সাথে এর একটা সমাধান হতে যাচ্ছে। এটাই সব থেকে বড় আশার বিষয়। সারা বাংলাদেশ ন্যায় বিচারের অপেক্ষায়। বিষয় একটা, যদি আমরা রামিসা মামলার, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মামলার যে ট্রায়াল শুরু হয়েছে, মামলার এক ট্রায়াল শুরু হওয়া মানে হলো যে চার্জ গঠন শুনানি থেকে
বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। চার্জ শুনানি হওয়ার পর থেকে নামন আইন 2020-2 উপধারায় একটা কথা বলা আছে সুস্পষ্টভাবে, এই আইনের অধীন যে মামলাগুলো বিচার শুরু হইবে, বিচার শুরু হওয়ার তারিখ হইতে একটানা শেষ না হওয়া পর্যন্ত চলিতে থাকিবে। তার মানে হলো প্রতিটি কর্মদিবসে এই মামলা কার্যক্রম চালাতে হবে। রামিসা আক্তার মামলার ক্ষেত্রে এই আইনটির প্রয়োগ করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে আমি আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল দেখলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-2 উপধারায় প্রতি কর্মদিবসে একটানা শেষ না হওয়া পর্যন্ত মামলা কন্ডাক্ট করার যে আইনগত বিষয় আছে, সেই বিষয়টির বাধ্যবাধকতায় মাননীয় ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করতেছেন। আজকে মামলার যে কার্যক্রম বা স্টেজ ছিল সেটা হলো যে 342 অর্থাৎ আসামি পরীক্ষা। এই আসামি পরীক্ষার অর্থ হলো একটি মামলায় রাষ্ট্রপক্ষ কর্তৃক উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ এক্সামিনেশন চিফ এবং ক্রস এক্সামিনেশন এর মাধ্যমে যে সাক্ষ্য রেকর্ডেড হয়, এই সাক্ষ্যের মধ্যে যে সাক্ষ্যগুলো চার্জে উল্লেখিত বিষয়কে নির্দেশ করে তাহাই হলো ইনক্রিমিনেটিং এভিডেন্স। সেই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো মাননীয় ট্রাইব্যুনাল আজকে পড়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে উন্মুক্ত ট্রাইব্যুনালে, এবং আসামিদ্বয় ইনক্রিমিনেটিং এভিডেন্স অর্থাৎ 342-র অধীনে সংশ্লিষ্ট তাদের দোষকে ইন্ডিকেট করে এই ধরনের সাক্ষ্যগুলো শোনার পর আসামি মোহাম্মদ সোহেল রানা প্রথমে বলেছিলেন যে আমি নির্দোষ, তারপরে বলেছিলেন যে ডলারের নাম একজন, তারপরে বলেছিলেন আমি দোষী, আমি মাপ চাই। আর 2 নম্বর আসামি স্বপ্না বেগম যথারীতি অন্যান্য মামলায় যেমন 342 হয় বা আসামি পরীক্ষা হয় যে আমি নির্দোষ, তিনি তাই বলেছেন। একটা বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে আসামি মোহাম্মদ সোহেল রানা তিনি যেদিন ম্যাজিস্ট্রেটের নিকট প্রথম উপস্থাপিত হয়েছিলেন গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে, সেদিন তিনি ম্যাজিস্ট্রেটের নিকট একটি দোষ স্বীকারোক্তি দিয়েছেন। সেই দোষ স্বীকারোক্তিতে তিনি কিন্তু ডলার শব্দটি বলেননি। তা আজকে 342 ধারার পরীক্ষার সময় আদালতে যখন ডলারের কথা বলেছেন তখন দুটো জিনিস আসে। একটা জিনিস হলো যে ডলার একটি দেশের মুদ্রার নাম, আবার একজন ব্যক্তির নামও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ডলার যদি আমরা ব্যক্তি হিসেবেই ধরি, তার এই ব্যক্তিটার পূর্ব পরিচয় অথবা তার যে পূর্ণাঙ্গ পরিচিতি, তিনি কোথায় বাস করেন, পিতার নাম কি, তার ব্যবসা প্রফেশন ইত্যাদি সহ যদি 164 বা তার দোষ স্বীকারোক্তির সময় যদি ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন, তাহলে যেটা হইতো তদন্তকারী কর্মকর্তা তার ব্যক্ত এই ডলার এর আইডেন্টিফিকেশনের জন্য এবং তার এই ব্যক্ত ডলার সত্যিকার অর্থে এই মামলায় দায়ী কিনা তার জন্য কিন্তু তদন্তকারী কর্মকর্তা ভেরিফিকেশন করতে পারতেন, অর্থাৎ যাচাই করতে পারতেন। তাহলে এই ভেরিফিকেশন করাটাও এই মামলার তদন্তের ক্ষেত্রে এই মামলার তদন্তকারী কর্মকর্তার একটা দায় ছিল। সেটা 1943 সালের পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশনে এই কথাটা বলা আছে, এই ধরনের যে কোনো ব্যক্তি গ্রেপ্তারকৃত হয়ে কোনো মামলায় যদি দোষ স্বীকার করে এবং দোষ স্বীকারের সময় যদি অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার যদি ইন্ডিকেশনও দেয়, তাহলে ইন্ডিকেটেড সেই ব্যক্তিরও বিষয়ে কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন তৈরি করবেন, যাচাই প্রতিবেদন। অর্থাৎ এই যে আসামি যে তার যে দোষ স্বীকারোক্তি সত্য কথা বললেন কিনা, এটা একটা যাচাই প্রতিবেদন করতে হয়। তো সব কিছু মিলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো যে আসামি যেহেতু 164 বা তার দোষ স্বীকারোক্তি জবানবন্দিতে বলে নাই এবং 342 ধারার এই আজকের স্টেজে এসে যখন বলেছেন, এটা তিনি মামলার যে মেরিটকে
ভিন্ন খাতে মানুষ যাতে বোঝে এই জন্য এটা বলেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে আমি যখন বুঝেছি যে হ্যাঁ উনি এটাকে মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট করার জন্য বলতেছেন। ডলার নামটা ডলার নামটি আসলে